নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি এনকে টিভি বাংলায়। ঠিক এই সময়ে শেষ হয়েও হইল না শেষ, এই লাইন রবীন্দ্রনাথ লিখেছিলেন ছোট গল্পকে ডিফাইন করার জন্য, সংজ্ঞায়িত করার জন্য। কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্যের জন্য যে লাইন লেখা তা খাপে খাপ মিলে যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনের সঙ্গে। দেখুন, লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু শেষ হয়েও যেন শেষ হতে চাইছে না। তা নিয়ে এই ফলাফল নিয়ে কাটা ছেঁড়া চলছেই। গত এক সপ্তাহ ধরে আমরা এই কাটা ছেঁড়া চালাচ্ছি, অকারণে নয়। কিন্তু দেখুন, হিসেব করে আপনারা বুঝতে পারবেন যে এই ফলাফল অনেককে সরিয়ে দিয়েছে, অনেক ধারণা নড়িয়ে দিয়েছে, জল অনেক দূর গড়িয়ে দিয়েছে। ফলে এই ফলাফল নিয়ে কাটা ছেঁড়া তো হবেই। আজকের এই সান্ধ্য আসরেও আমরা এই ফলাফলের একটা অন্য দিক নিয়ে আলোচনা করব, যে দিকটা এই গত 6 দিনে আমরা নজর দিইনি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আসুন আমাদের সঙ্গে যারা রয়েছেন আপনাদের সঙ্গে এক এক করে আলাপ করিয়ে দিয়ে। এখনো পর্যন্ত আমরা সবাইকে একসঙ্গে এখনো পাইনি, তবুও আমরা এখনো অবধি পেয়েছি। কংগ্রেসের তরফ থেকে শক্তিবাবু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন, এবং আমাদের সঙ্গে পার্থপ্রতিম রায় স্টুডিওর বাইরে থেকে আমাদের এই আলোচনায় যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের। আপনাদের তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকের আলোচনা আমরা দুটো ভাগে করব। প্রথম অর্ধে একটি বিষয়, দ্বিতীয় অর্ধে আরেকটি বিষয়। প্রথম অর্ধের বিষয়টি অবশ্যই নির্বাচনী ফলাফল থেকে বিশ্লেষণ করে বেরিয়ে আসা বিষয়, আর দ্বিতীয় অর্ধের বিষয়টি নির্বাচনের ফলে যে সংসদ তৈরি হয়েছে সেই সংসদের পরিসংখ্যান বলতে পারেন। আমি দ্বিতীয়ার্ধের বিষয়টা এখনই খোলসা করছি না, একটু আপনারা কৌতূহলে থাকুন, দ্বিতীয়ার্ধে গিয়েই বলবো। প্রথমার্ধের বিষয়টা দিয়ে শুরু করি। আপনারা অনেকে হয়তো খেয়াল করেননি, আবার অনেকে হয়তো করেছেন। পরিসংখ্যান বলছে এবার যত লোক লোকসভা নির্বাচনে বেরিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তাদের 1% যত লোক ভোট দিয়েছেন তার 1% লোক ভোট দিয়েছেন কোনো প্রার্থীকেই না। অর্থাৎ তারা কেন্দ্রে গেছেন, আঙুলে কালি লাগিয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু কোনো প্রার্থীকে ভোট দেননি। এবং এই 1% মানে সংখ্যাটা যদি আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, পরিসংখ্যান বলছে সংখ্যাটা প্রায় 62,92,614। নোটায় ভোট পড়েছে দেশে 62,92,614 জনের। মোট ভোটের 0.99%, অর্থাৎ প্রায় 1%। আর আপনারা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান, এই রাজ্যে 5,14,629 জন কাউকে ভোট দেননি। তারা জানিয়েছেন ভোট কেন্দ্রে গিয়ে আঙুলে কালি লাগিয়ে ভোটের মেশিনের বোতাম টিপে যে আমার কোনো প্রার্থীকে পছন্দ নয়। এই রাজ্যে 5,14,629 জন, মোট ভোটের প্রায় 0.87%। এর উপরে আরো ইন্টারেস্টিং পরিসংখ্যান আছে, আমি আলোচনায় যত এগোবো এক এক করে আপনাদের সামনে রাখবো, কিন্তু আলোচনাটা এখান থেকে শুরু করি। এবং পার্থপ্রতিম বাবু, আপনি রাজ্যের শাসক দলের প্রতিনিধিত্ব করছেন, আমি আপনাকেই প্রথম এই প্রশ্ন করতে চাই। দেখুন, এই যে লোকেরা, এই যে ভোটাররা, তারা ভোট কেন্দ্রে গেছেন, তারা লাইনে দাঁড়িয়েছেন, সময় দিয়েছেন, আঙুলে কালি লাগিয়েছেন, মেশিনের সামনে গেছেন, গিয়ে বলেছেন আমার কোনো প্রার্থীকে পছন্দ না। অর্থাৎ ইঙ্গিত খুব স্পষ্ট, এরা গণতন্ত্রকে অস্বীকার করেননি। সাধারণভাবে কি হতে পারতো, আমার কোনো প্রার্থীকে পছন্দ না, আমি জানি কে প্রার্থী আমার কেন্দ্রে, আমি যাবই না, সময়ই ওর পেছনে ব্যয় করবো না। কিন্তু এই মানুষেরা তা করেননি। তারা কিন্তু গণতন্ত্রকে সম্মান করেছেন, গণতন্ত্রের প্রতি তাদের আস্থা দেখিয়েছেন। দেখিয়ে কেন্দ্রে গিয়ে তারা জানিয়েছেন যে না, কোনো দল এবং কোনো দলের মনোনীত প্রার্থীর উপর তাদের আস্থা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে এই মানুষেরা আস্থা প্রদর্শন করছেন না কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থীর ওপর। 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নোটা অ্যাড হয়েছিল ইলেকট্রাল মেশিনে। কিন্তু এই ডেটাটা নিয়ে আমরা কি করব? এই মানুষগুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোর কি কিছু আদৌ করণীয় আছে? দেখুন, নোটা এটি সংযুক্ত হয়েছে আমাদের নির্বাচনের অংশ হিসেবে বাটন। তো স্বাভাবিকভাবে কিছু মানুষ নোটাতে ভোট দেবে, এটা প্রত্যাশিত, অপ্রত্যাশিত বিষয় নয়। কারণ এই অপশনটা রাখা হয়েছে যে উপরের কোনো প্রার্থীকে আমার পছন্দ নয়, তাই জন্য তারা নোটাতে দিচ্ছে। এখন এই মানুষগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে উৎসাহিত করবে তাদের নিজেদের প্রার্থীদের উপর আস্থা আনবে, সেটার জন্য দু ধরনের বক্তব্য হতে পারে। একটা বক্তব্য হতে পারে যে তারা কি ধরনের প্রার্থী চাইছে, এটা কোনো জানানোর যদি কোনো অপশন থাকতো, বা এরকম কোনো টেক্সট বা বক্স যদি করা যেত যে সেখানে সে এক লাইনে রিমার্কস
বা অন্য কিছু তিনি জানাবেন যে আমি এ ধরনের প্রার্থী চাই, তাই জন্য আমার কোনো প্রার্থী পছন্দ নয়, সেটা একটা বিষয়। আর রাজনীতিতে আমি যেটা সবথেকে বেশি গুরুত্ব এই মুহূর্তে ভারতবর্ষের আঙ্গিকে আমরা করতে চাই সেটা হলো আরো বেশি করে যারা ঘরে বসে বা বিভিন্ন সময় টিভির পর্দায় আমরা বসে বা অন্য কোনো ভাবে রাজনীতির আদ্যশ্রাদ্ধ করছি বা যেকোনো বিষয়ে সমালোচনা করছি, এটা ভালো নয়, রাজনীতি পঙ্কিল, রাজনীতি ঠিক না, রাজনীতি যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া। এই যে কনসেপশন, এই কনসেপশন থেকে কিভাবে বেরোনো যায়? অর্থাৎ আরো বেশি ভালো মানুষেরা, আরো সমাজের সুশীল সমাজের মানুষেরাও আপনারাও রাজনীতির মূল অঙ্গনে আসুন। এসে এই রাজনীতির যে পঙ্কিলতা আপনারা বলবার চেষ্টা করছেন সেটাকে দূর করুন। তাহলেই হয়তো এই সমস্যাটা সমাধান দেখুন হতে পারে। পার্থবাবু, আপনার কিন্তু আপনার ঘরে বসে কথার মধ্যে কোথাও সমালোচনা একটা করব, প্রচ্ছন্ন স্বীকারোক্তি যে যে মানুষেরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তাদের মধ্যে অনেকের ভাবমূর্তিতে কিছুটা মানে এমন এমন কিছু দিক আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা কিছু মানুষকে রাজনীতি বিমুখ করছে। আমি এই পয়েন্টটাকে গুরুত্ব দেব, কিন্তু তার আগে আরো দুটো পয়েন্ট আপনি বলেছেন। এক হচ্ছে নোটা বাটন যখন দেওয়া হয়েছে কিছু লোক তো দেবেই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ ব্যাপারটাকে আপনি যেভাবে বলছেন কিছু লোক তো দেবেই, একটা বাটন যখন আছে ব্যাপারটাকে পরিসংখ্যান কিন্তু আমি আপনাদের দেখাবো যে সেই কথা বলছে না, ব্যাপারটা অত গুরুত্বহীন নয়। আর মতামত দেওয়ার অপশন যদি থাকতো, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে কেন আমার কাউকে পছন্দ নয়, এই ডেটাটা থাকলে এখান থেকে কিছু একটা করা, বা এমনকি ইলেকশন কমিশনের একটা দায়িত্ব থাকে সব মানুষ যারা বলছেন আমার কোনো প্রার্থীকে পছন্দ নয় কেন বলছেন এটা জানানোর কোনো অপশন নেই। কারণ এনঅনিমাস ভোটিং হয়, কোনো ভোটার কাকে ভোট দিচ্ছেন বা কোন বাটন টিপছেন এটা কোনোভাবেই প্রকাশ্যে আসা যাবে না। বিশ্বজিৎকে আমি আমন্ত্রণ জানিয়ে নিই। বিশ্বজিৎ দাস, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের এই টেবিলে এসে যোগ দিয়েছেন। আমি আগে প্রথম যে প্রশ্নটা করেছিলাম বাকি দুই রাজনৈতিক প্রতিনিধি যারা এই টেবিলে আছেন তাদের কাছ থেকে আগে জেনে নিই, তারপরে আমি পার্থবাবু যেগুলো বলেছেন তার মধ্যে কিছু লোক তো দেবেই এবং মতামত দেওয়ার অপশন, এই দুটো পর্যায়ে যাব। শক্তিবাবু, কি করা উচিত? রাজনৈতিক দলগুলোর কি ভাবা উচিত, নাকি ইনসিগনিফিকেন্ট নাম্বার ইগনোর করে চলে যাবেন আপনারা? দেখুন, একটা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবের মধ্যে অন্যতম। আজকে আপনি যে পরিসংখ্যানটা দিলেন এটা কখনোই নেগলিজেবল নয়, যে সারা ভারতবর্ষে 1% মানে 62 লক্ষ 63 লক্ষই ধরুন, 62 লক্ষ 92,000 মানে ওটা অলমোস্ট 63 লাখ, এবং পশ্চিমবাংলায় 5 লক্ষের অধিক। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, যিনি শাসক গোষ্ঠীর হয়ে প্রতিবেদনে বললেন যে পঙ্কিল অবস্থা, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে প্রথম থেকেই এবার ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী বলুন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নিয়ে রাজনীতি হওয়া উচিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, শিক্ষা, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই কথাগুলো না বলে শুধু ধর্ম ধর্ম ধর্ম, রাম, হিন্দু, মুসলমান এবং বলে বোম তারক বোম, তাহলে সাধারণ মানুষ যারা আছেন তারা লাইনে দাঁড়াচ্ছেন। যদি আমি ভোট দিতে ইচ্ছুক না হই, আমি মনে করব না ঠিক আছে আমি যাবই না ভোটের অঙ্গনে। তারা লাইনে দাঁড়াচ্ছেন, ঘন্টার পর ঘন্টা সেখানে পৌঁছচ্ছেন, হাতে কালি লাগাচ্ছেন। তাহলে পশ্চিমবাংলায় এরমও তো আসন আছে 5,000 ভোটে যার ভাগ্য নির্ধারিত হয়েছে, তাহলে সেই জায়গাটা কি হবে? দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই আলোচনায় যাব, এই পরিসংখ্যান আমার কাছে আছে, কিন্তু তার আগে আপনি যেটা বলছেন যে মানুষ বিমুখ হচ্ছেন রাজনীতির প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি, মূলত এই ধর্মভিত্তিক রাজনীতির জন্য। অ্যাবসলিউট। আজকে মানুষের মিনিমাম নিডস, মানুষের যে ন্যূনতম চাহিদা, তার উপর দাঁড় করিয়ে মানুষ এতদিন ভোটটা দেখেছে। প্রথমে হলো, এখন বলা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু, এরা কেন ভুলে যায়? পয়েন্ট টেকেন। আমি জ্যোতি এবার আপনার কাছে শুনি। দেখুন, যেটা 0.99% নোটা পোল্ড হয়েছে 2024-এ, সেই সংখ্যাটা 2019-এ ছিল 1.06%। তার মানে কিছুটা হলেও কমেছে। মানে এটারও পরিসংখ্যান আমার কাছে আছে, কিন্তু আপনি এটাকে কম বলছেন, কোনো পরিসংখ্যানবিদ এটাকে কমা বলবেন না। 0.06 থেকে কমে 0.99, স্ট্যাটিস্টিক্স দিলাম। that is absolutely insignificant decrease in number, absolutely insignificant. স্ট্যাটিস্টিক্স দিলাম। 1% তো টলারেন্সই থাকে যে কোনো ডেটা। এবার বিষয়টা হচ্ছে, দেখুন এই যে নোটা নিয়ে
আপনি এই পয়েন্টে বলুন। শক্তিবাবু বলছেন যে এত ধর্ম রাম এই রাজনীতির প্রতি মানুষ তাদের বিতৃষ্ণা দেখাচ্ছেন। তা তাদের যদি বিতৃষ্ণা দেখায়, এটা দেখুন, আমি আজকে এই দোষারোপটা করবো না, কারণ আপনার শোটা এই যে আরো প্রত্যারোপের জায়গাটা নয়, আমি যতটুকু জানি। শক্তিদার মতো একটা সিনিয়র লোক উনি বলছেন যখন, তাহলে অল্টারনেটিভ ওনারা তাহলে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে পারলেন না কেন? তাহলে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? এই যে বোকা বোকা টাইপের একটা মানে আর্গুমেন্ট, সেটা শক্তিদার থেকে অন্ততপক্ষে আমি এক্সপেক্ট করিনি। যে তাহলে তো আপনারা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম দিতে পেরেছেন অ্যাকর্ডিং টু ইউ, তাহলে আপনাদের সমর্থন করা দরকার ছিল। আপনাদেরকে সমর্থন না করে that is also very valid, যে ধরুন ধর্মীয় রাজনীতি আমি অপছন্দ করছি, হ্যাঁ, তাহলে যারা করছেন না তাদের দিকে চলে যাবেন মানুষ। কিন্তু হতে পারে যে এরকম হতে পারে না যে ধরুন তিনি বিজেপিকেই ভোট দিতে চান, কিন্তু বিজেপির যে প্রার্থী তিনি এতটাই মানে এই ধরনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট যা তিনি পছন্দ করছেন না, সেই জন্য তিনি নোটাই দিয়ে আসছেন। তিনি কংগ্রেসকে ভোট দিতে চানই না, কাজে সেই অপশনে যাচ্ছেন না। সেটা যতক্ষণ না পর্যন্ত ডেটা আমরা অ্যানালিসিস করছি ততক্ষণ পর্যন্ত আমি কনক্লুশন আসতে পারবো। ডেটা তো আমার কাছে আছে, এতগুলো মানুষ তারা কেন্দ্রে এসে নোটায় টিপে দিয়ে চলে গেছেন, আর তো কোনো ডেটা নেই, তারা তো মতামত জানাতে পারেন না। আপনি যেটা বলছেন যেটা হচ্ছে যে মানে বিজেপিকে পছন্দ করি, কিন্তু যেহেতু ধর্ম করে, মানে ধর্ম তো কংগ্রেস করে মেনলি অ্যাপিসমেন্ট করে, মানে কংগ্রেস বেসিক্যালি অ্যাপিসমেন্টের রাস্তায় হাঁটে। একটা সম্প্রদায়কে বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেবো, মুসলিমদেরকে বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেবো, কোট আনকোট বলে দিচ্ছি। তো এই যেটা দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে, মানুষ তো এটাও হতে পারে যে মানুষ কংগ্রেসকে পছন্দ করে, মানুষ কংগ্রেসকে পছন্দ করে, এর জন্য কংগ্রেস হয়তো মানে কংগ্রেসকে ভোট না দিয়ে নোটাতে ভোট দিচ্ছে। দেখুন, এটা একদিনে হয়নি। ভারতের রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এটা একদিনের ব্যাপার নয়, এটা গত 2 দশক ধরে একটু করে বেড়েছে। কিন্তু এবারের ফলাফল, আমি একদম শুরুতে বলছিলাম না যে এবারের ফলাফল অনেক ধারণা নড়িয়ে দিয়েছে। এইটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে এই ধারণাটা কিন্তু নড়ে গিয়েছে অনেকটা, যে ধর্মের বা রাজনীতিতে ধর্মের এই অনুপ্রবেশ সত্যি কি ভারতবর্ষের মানুষ অ্যাকসেপ্ট করছে? আগামীকাল এ নিয়ে আমার কথা বলার ইচ্ছা আছে, কিন্তু আজকের বিষয়ে সম্পূর্ণ যে মানুষগুলো কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে আঙুলে কালি লাগিয়ে জানিয়ে গেলেন, বার্তা দিয়ে গেলেন কোন রাজনৈতিক দল বা তাদের মনোনীত প্রার্থী আমার পছন্দ নয়, তাদের ব্যাপারে কি করা উচিত, তাদের ব্যাপারে কি ভাবনা চিন্তা থাকা উচিত, হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর, ইলেকশন কমিশনের, আমি বিশ্বজিৎ আপনার কাছে শুনি। প্রথম কথা, যে এটা আমরা অনেকে ভুলভাবে ব্যাখ্যা করি, এটা গণতন্ত্রের প্রতি অনাস্থা। গণতন্ত্রের প্রতি যদি অনাস্থা হতো তাহলে ভোট কেন্দ্রে আসতেন না, বরং গণতন্ত্রের প্রতি ভরসা, রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের ভরসা কমছে। কেন? এর কতগুলো কারণ আছে, যেটা গভীরে যেতে হবে। সেটা হচ্ছে ভোটারদের প্রত্যাশা, যে রিপ্রেজেন্টেটিভ তৈরি হয়, যে প্রার্থী নির্বাচন হয়, প্রার্থী কেন নির্বাচিত হয়? সেই এলাকার মানুষের সুযোগ সুবিধা, রাষ্ট্রের উন্নয়নের পলিসি নির্ধারণ, সেই সবের জন্য। কিন্তু একজন নাগরিক যখন ভোট দিতে গিয়ে ভাবেন যে দলের প্রার্থীরা রয়েছেন তারা গণতন্ত্রের সূত্র অনুযায়ী ক্যাপেবল, কিন্তু একটা নীতি নির্ধারণের ক্ষেত্রে ক্যাপেবল নয়, অথচ তিনি নিজের সীমাবদ্ধতার জন্য প্রার্থী হতে পারবেন না, তখন গিয়ে তাদেরকে পছন্দ করতে হয় এই নোটাকে। তার মানে এখানে কি কোথাও একটা গ্যাপ আছে, যে প্রার্থী নির্বাচনের সময় সরাসরি জনগণ বা নাগরিক তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, তাদের একটা চাওয়া পাওয়া থাকবে, খালি ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, আমি কাকে ভোট দেব সেটাও নির্বাচনের কোন রাজনৈতিক দল কি এবার তাহলে পাবলিক পোল করে নিজের প্রার্থী ঠিক করবে? সেটা কি মানে ইজ ইট আ ফিজিবল সলিউশন ইউ আর টকিং অ্যাবাউট? না, ফিজিবল না, আমি বলছি এই ফিজিবিলিটি ভাবতে হবে যে যেখানে নোটা এত মানুষ অপছন্দ করছে, প্রার্থীকে অপছন্দ করছে, তাহলে তার কারণ জেনে পলিটিক্যাল অ্যানালিসিস করে, যে এটা শুধু পলিটিক্যাল অ্যানালিসিস না, সাইকো পলিটিক্যাল অ্যানালিসিস, এইটা ছাড়া কিন্তু কখনো ভাবা যাবে না। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে বিশ্বজিৎ, যেটা একটু আগে প্রথম এটা এই টেবিলে তুললেন পার্থবাবুই, যে মতামত দেওয়ার কোনো অপশন নেই। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে আমাদের হাতে সময় তো কম, আমি এই সংক্রান্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখতে চাই, তাই আমি এবার দ্বিতীয় তথ্যটা আপনাদের সামনে রাখবো। দেখুন, পার্থবাবু যখন বলছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের এই টেবিলে, তিনি স্টুডিওর বাইরে থেকে রয়েছেন, পার্থবাবু কিন্তু বলছিলেন যে দেখুন নোটা একটা বাটন আছে যখন, তখন তো সেখানে কেউ না কেউ চাপ দেবেনি। ব্যাপারটা যে এতটা গুরুত্বহীন নয়, আমি সেটা প্রমাণ করব শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্রের ডেটা সামনে রেখে।
এই নোটাকে ইগনোর করা যাচ্ছে না। কি হয়েছে ইন্দোরে? ইন্দোরে দ্বিতীয় হয়েছে নোটা, মানে যিনি জিতেছেন ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, তিনি পেয়েছেন একটা ভোট। তারপরে আর কোনো প্রার্থী নয়, তারপরের ডেটাটা হচ্ছে নোটার ডেটা। 14 জন সব মিলিয়ে প্রার্থী ছিলেন ওই কেন্দ্রে, এরকম নয় যে ওখানে কোনো প্রার্থী ছিলেন না। 14 জন প্রার্থী ছিলেন। 2 নম্বরে নোটা, সব থেকে বেশি নোটায় ভোট পড়েছে 2,18,674 একটি লোকসভা কেন্দ্রে, এবং 2 নম্বরে শেষ করেছে নোটা এই কেন্দ্রে। এরপরে পার্থবাবু, জাস্ট নোটা একটা বাটন দেওয়া আছে, ওখানে তো আঙুল পড়বেই লোকের, এভাবে ভাবার কোনো সুযোগ আছে? আমি তো এরকম আরো ইন্দোর দেখতে পাচ্ছি ভবিষ্যতে, যদি এখনই এই ব্যাপার নিয়ে আপনারা মানে রাজনৈতিক দলগুলো সিরিয়াসলি চিন্তা ভাবনা না করেন। দেখুন, নোটাতে ভোট দেওয়ার অনেক কারণ রয়েছে। এই কারণগুলো একটা দলের প্রতিনিধি হয়ে নিশ্চিতভাবে বলা যেতে পারে, আমরা যখন এখানে খোলামেলা আলোচনা যে আপনি ইন্দোরের যে আসনটির তথ্য তুলে ধরলেন, সেইটা যদি আপনি খোঁজ নেন, যে সব থেকে শক্তিশালী বিরোধী পক্ষ সেখানে নোটা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে শক্তিশালী বিরোধী পক্ষ হওয়ার কথা ছিল, তারা যে প্রার্থী চয়ন করেছিল, দলের একটা বড় অংশের মানুষ সেটা হয়তো অপছন্দ করেছে, কিন্তু তারা হাই কমান্ড হোক বা অন্য কারো বিরুদ্ধাচারণ করবার জায়গায় ছিল না, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট না দিয়ে তারা নোটাকেই সেক্ষেত্রে হয়তো বেছে নিয়েছে। এ ধরনের ঘটনা প্রত্যেকটা কনস্টিটিউন্সি কম বেশি হয়ে থাকে, যে দলের ডেডিকেটেড কর্মী নিচু তলার, কিন্তু তারা দলকে মান্যতা দেয়, কিন্তু কোথাও একটা ক্ষোভ থাকে, তার প্রার্থী সেভাবে পছন্দ হয়। সেক্ষেত্রে অনেক সময় নোটা রয়েছে। সেদিক থেকে এই নোটা ভোট কিছু কিছু হতে পারে বলে আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার একটা আইডিয়া থেকে আমি আসলে 2 নম্বরে যখন গিয়ে নোটা শেষ করে, তখন এই আশঙ্কাটা তৈরি হয় যে নোটাকে আমরা আর অতটা ইগনোর করতে পারবো না। শক্তিবাবু কিছু বলতে চাইছেন, বলুন। দেখুন, বিজেপির প্রতিনিধি বললেন, একটা খুব আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, যেটা আমি এক্সপেক্ট করিনি, বোকা বোকা প্রশ্ন। আরে, ভারতবর্ষের সভারেনিটি, ভারতবর্ষের সেকুলারিজম, এই কথাগুলো তাহলে কেন লেখা থাকে? কনস্টিটিউশন দেবতা নয়, কনস্টিটিউশনকে আজকে প্রণাম করে ঢুকতে হচ্ছে। কেন স্লোগান উঠেছিল ইসবার 400 পার? কেন স্লোগান ওঠে আজকে হিডেন এজেন্ডা বলে কংগ্রেসের? আরে, পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকার গলায় স্বাধীনতার জয়মাল্য পড়াবার জন্য মুসলমানের কোনো অবদান নেই, অন্য কোনো সম্প্রদায়ের কোনো অবদান নেই। আচ্ছা, আমি একটুখানি আপনাকে থামাচ্ছি শক্তিবাবু। আমরা পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক এবং বিশ্লেষক ডক্টর কুণাল সরকারকে। কুণাল বাবুর শুরু থেকেই আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা, টেকনিক্যাল কারণে আমরা ওনাকে পাচ্ছিলাম না। ডক্টর সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পার্থ, শুনতে পাচ্ছি, বলো। শুনতে ডক্টর পাচ্ছি। সরকার, আমরা আলোচনাটা শুরু করেছিলাম যে দেশে প্রায় 62,92,000 মানুষ নোটায় ভোট দিয়েছেন, এবং ইন্দোর এমন একটি কেন্দ্র মধ্যপ্রদেশের যেখানে দ্বিতীয় অবস্থানে শেষ করেছেন নোটা। যিনি জিতেছেন তারপরে সেকেন্ড, অর্থাৎ প্রধান বিরোধী সেখানে নোটা। ফলে নোটা একটা বাটন, এবং সেখানে কিছু মানুষ চাপ দেবেন, এতটা ব্যাপারটাকে আর খেলো করা যাচ্ছে না। হয়তো পরিসংখ্যান অনুযায়ী দেখতে গেলে 2019-এ 1.06, সেটা 2024-এ 0.99, একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ সামান্য একটা পয়েন্টের ফ্র্যাকশনে কিছু কমেছে, কিন্তু এইটা তো মানে একেবারে নেগলিজেবল একটা ডিক্রিজ। বরং উত্তর পূর্বে, আমি পরে দেখাবো যে উত্তর পূর্বে নোটায় ভোট অনেক বেড়েছে। এবং আমি আপনাকে আরো একটা জিনিস দেখাতে চাই, যে উল্লেখযোগ্য যারা প্রার্থী, মানে মেগা মেগা স্টার প্রার্থী, তাদের কেন্দ্রের আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। নরেন্দ্র মোদীর বারাণসী, সেখানে 8,478টি ভোট নোটায় পড়েছে। অমিত শাহর গান্ধীনগর 22,000 ভোট পড়েছে নোটায়, 22,005। রাহুল গান্ধীর রায়বরেলি 7,872টি ভোট পড়েছে নোটায়। অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার 10,188টির ভোট পড়েছে নোটায়। আমি এই ডেটাটা এই জন্য দেখাচ্ছি যে এই সমস্ত কেন্দ্রে আইকনিক প্রার্থী থাকার ফলে, এবং তার বিরুদ্ধে যিনি প্রার্থী হচ্ছেন, অনেক ক্ষেত্রেই তারও রাজনৈতিক পরিচিতি যথেষ্ট দাপুটে বলেই তাকে সেখানে প্রার্থী করা হচ্ছে ধরে নিয়ে, সেখানে কিন্তু এত মানুষ, বিশেষ করে দেখুন অমিত শাহ গান্ধীনগরে 22,000 মানুষ নোটায় ভোট দিয়েছেন। ডক্টর সরকার। পার্থ, তোমার পরিসংখ্যানগুলো নিশ্চয়ই এগুলো আমি দেখছিলাম যে গত কয়েকদিন ধরে
ইলেকশন কমিশন এরা এই পরিসংখ্যানগুলো মানুষের সামনে আনছেন, দেখো এর মধ্যে আমার যেটুকু মনে হয় যে এর মধ্যে দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক এবং আমাদের গণতন্ত্র এবছর হয়তো পৃথিবীর হয়তো মানে ওয়ান অফ দ্য পুয়ারেস্ট ডেমোক্রেসি হলেও ইন দ্য সেন্স অফ পার ক্যাপিটা ইনকাম, সে কিন্তু তার ওভারঅল রেজাল্টস এর মধ্যে যথেষ্ট একটা প্রাপ্যতা, একটা ম্যাচিউরিটি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যেন একটা কথা মনে রাখি যে আমাদের ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখানে দাঁড়িয়ে আছে। আমাদের ভোটটা দুভাবে হয়। এক শ্রেণীর মানুষরা, এক রকমের মানুষরা, তারা নিজেরা ঠিক করে তারা গিয়ে ভোট দেন। আর একটা বিপুল সংখ্যক ভোট, যেটা অন্তত পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা খুব ভালো করে জানি, যে একটা বিপুল সংখ্যক ভোট হচ্ছে যেটা তাড়িয়ে নিয়ে গিয়ে ভোট দেওয়া আর কি। যেটাকে তুমি ম্যানেজড ভোটিং বলতে পারো, যেটাকে তুমি ইনফ্লুয়েন্সড ভোট বলতে পারো। এবং যেখানে একটা অ্যাভারেজ লোকসভা কনস্টিটিউয়েন্সি ইন অ্যান্ড অ্যারাউন্ড 20 lakhs, সেখানে আমার সংখ্যাটা যেটা ওভারঅল সংখ্যার 1% কাছাকাছি। আমার ধারণা, আই মে বি, যে একটা খুব সংখ্যক, এই 0.99%-এরও হয়তো দেখবে একটা খুব ইনসিগনিফিকেন্ট নাম্বার আছে যারা সত্যি নিজেরা মনে করছেন যে আমি রাগ করেছি, কাউকে আমি সুটেবল খুঁজে পাইনি, কোনো পার্টির সঙ্গে আমার মিল নেই, গিয়ে সে না একটা ওয়েল থট আউট ভাবে নোটায়। আমার ধারণা that a large number of nota comes from the fact আগে যেরকম লোকে করে সেই দুটো জায়গায় ছাপ মারতো, ছাপের বাইরের দ্যাট ইজ মিস্টেক। যেটাকে তুমি একটা এরর অফ অমিশন বা একটা অ্যাক্ট অফ অমিশন, আমার ধারণা। এখন তুমি এই প্রশ্নটা দেখুন, ভারতবর্ষে এখানে আসতেই ডক্টর সরকার আপনি তখনও যোগ দেননি। এখানে যখন আলোচনাটা শুরু করেছিলাম একদম শুরুতেই এখানে তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম বাবু রয়েছেন, উনি বলছিলেন যে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে নোটা বলে একটা বাটন তো যোগ করেছে, কিন্তু সেখানে এই ফিডব্যাকটা নেওয়ার কোনো অবকাশ নেই যে কেন ওই ভোটার মনে করছেন তিনি ভোট কেন্দ্র অবধি এসছেন, সময় দিয়েছেন, গণতন্ত্রকে সম্মান জানিয়েছেন, কিন্তু কোনো প্রার্থীকে মনোমতো খুঁজে পাচ্ছেন না। কেন, কোন জায়গায়, কোন পয়েন্ট থেকে বলছেন, সেই ডেটাটা পাওয়ার কোনো স্কোপ নেই। আপনি যেটা বলছেন সেটা থেকে আমি এটাও বলতে পারি, মানে আমার মনে হতে পারে যে এটা ইনসিগনিফিকেন্ট এই ডেটাটা, যেটা যে কজন মানুষ বলছেন আমরা কাউকে ভোট দেবো না, বা আমার ভোট দেবো না তো বলছেন না, ওনারা বলছেন যে আমার কোনো প্রার্থীকে পছন্দ না। কিন্তু আবার এটাও হতে পারে আপনি যেটা বলছেন যে এই যে ম্যানিপুলেটেড ভোট বা ম্যানেজড ভোট, ম্যানেজড মানে যাদেরকে নিয়ে আসা হচ্ছে ভোট কেন্দ্রে এবং কোথায় ভোট দিতে হবে সে ব্যাপারে তাদের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে, এদের মধ্যেও অনেক মানুষ যেহেতু এই নির্দেশ পালন করছেন, তাই না হলে হয়তো কাউকে ভোট দিতেন না, মানে সেক্ষেত্রে তো নোটার সংখ্যা আরো বেড়ে যেত। বেড়ে যাওয়ার প্রশ্নে একটা আশঙ্কা তৈরি হয়। ওই জন্য আমি সময় কমে আসছে বলে আপনাদের উত্তর পূর্বের যে আশঙ্কার জায়গাটা, সেই জায়গাটাকে একটুখানি জানিয়ে দিতে চাই। দেশের পরিসংখ্যান বলছে 2019-এ 1.06%, আর 2024-এ 0.99%। এটা একটু হলেও কমেছে, ইনসিগনিফিকেন্ট, বাট ইট ইজ আ ডিক্রিজিং ট্রেন্ড। কিন্তু উত্তর পূর্ব ভারতের যদি আপনি দেখেন 2019-এ যেখানে 0.71% ভোটার নোটায় ভোট দিয়েছিলেন, সেখানে 2024-এ 0.81% ভোটার। ডিক্রিজিং নয়, ইনক্রিজিং অ্যান্ড সিগনিফিকেন্টলি ইনক্রিজিং। 0.1 ইনক্রিজ হচ্ছে এই নোটায় ভোটে। কোথাও একটা যদি উত্তর পূর্বে যারা ডমিনেটিং ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, কংগ্রেস, এখন বিজেপি, আপনাদের ভূমিকার পর্যালোচনার দরকার আছে। বহু মানুষ নোটায় চলে যাচ্ছে। না দেখুন, নোটার যে ভোটটা আপনি যদি মানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ দেখেন, খুব কিন্তু ইনসিগনিফিকেন্ট, খুব কম সংখ্যায়। এবার দেখুন, আমি এটা ডেটাটা অ্যানালিসিস করা প্রয়োজন যে কেন দিচ্ছেন, এটা একটা ফ্যাক্ট। এই যে ইন্ডোরের কথা বলেন আপনি, ইন্ডোরের ক্ষেত্রে কি হয়েছিল, ওখানে কংগ্রেসের প্রার্থী সম্ভবত ছিলেন না, ফলে কি হয়েছে, লাস্ট, যেটা আমার ধারণা, আই মে বি রং, যে লাস্ট চাঙ্ক অফ কংগ্রেস ভোটার্স তারা কিন্তু গিয়ে নোটাতে ভোট দিয়েছে। যে এইখানে আমরা এই যে এত পার্সেন্ট লোক নোটাতে ভোট দিয়েছে ইন্ডোরে, এরকম ভাবে আমাদের একটু যদি আমরা মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট করি তাহলে বুঝতে পারবো যে কেন হয়েছে এটা। যেখানে বিজেপি আপনার প্রায় 12 লক্ষ মতো ভোট পেয়েছে, মানে প্রায় 74%, সেখানে দাঁড়িয়ে নোটা 2 লক্ষ, মানে খুবই ইনসিগনিফিকেন্ট। তবুও মানে এটা একটা কংগ্রেসের একটা ভোট যেটা আপনার নোটার দিকে শিফট হয়েছে। এবং এই যে নোটার যে ব্যাপারটা, যেখানে
আপনার সুপ্রিম কোর্টে যখন শিব খেরা বলে একজন যায় পিটিশনার, ওখানে ইয়ে করেন, এসএলপি ফাইল করেন, তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্টকে যখন বলা হয় যে আপনারা একটা পয়েন্টে আসুন যেখানে আপনারা সিদ্ধান্ত দিন, যদি নোটা জয়লাভ করে তাহলে কি হবে, তাহলে কি ফ্রেশ পোল হবে না কি হবে। এক্স্যাক্টলি এইখানে কোনো উত্তর সুপ্রিম কোর্ট কিন্তু দেয়নি, বা এখনো পর্যন্ত আমাদের সামনে ক্লিয়ার নয় যে নোটা যদি জয়লাভ করে কি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এখনই আমরা সেই জিনিস চিন্তা ভাবনা করতে শুরু করেছি যে নোটা যদি জিতে যায়। না, সেটা আচ্ছা জিতবে দেখুন, না। আমাদের হাতে সময়, ঘড়ির দিকে তাকিয়ে আমাকে চলতে হয়, এবং আমি এই প্রথম পর্বের আলোচনা যেটা আমরা শুরু করেছিলাম, নোটায় কত মানুষ ভোট দিচ্ছেন, প্রায় 1%, সেটা এবার আমাকে শেষ করতে হবে একটা বিরতি নিয়ে দ্বিতীয় পর্বে যেতে হবে, যেটার কথা আমি আগে উল্লেখ করিনি, আপনাদের কৌতূহলে রেখেছিলাম। আমি দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো এই নির্বাচনের পরে আমরা সংসদের যে চেহারাটি দেখছি। সংসদ মানে ভারতবর্ষের মানুষের প্রতিনিধিত্ব করছেন সাংসদরা। ভারতবর্ষের মানুষ, বেশিরভাগ মানুষই দরিদ্র, বেশিরভাগ, মেজরিটি, এখনো বহু মানুষ মানে লার্জ মেজরিটি দরিদ্র, অথচ যারা সাংসদ তাদের মেজরিটি কোটিপতি। আমরা এই আলোচনায়, আমি শুধু বিরতিতে যাওয়ার আগে ডক্টর সরকারকে একটু অনুরোধ করবো। প্রথমত ডক্টর সরকার, আপনাকে একটু সময়ের থেকে পরে পেয়েছি, আর এই সেকেন্ড পয়েন্টটিতে আমি বিরতি থেকে 1-1.5 মিনিটে ফিরবো। আপনার একটা ছোট্ট ওপিনিয়ন আমি নিয়ে আপনাকে ছেড়ে দেবো। আমি জানি আপনার রোগীরা বসে আছেন, আপনি খুব আমাদের সঙ্গে কাটানোর থেকে অনেক বেশি প্রয়োজনীয় সেই রোগীদের সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ইন্টারেস্টিং। দেখুন, ভারতবর্ষের 72% বেশি মানুষ যারা দিনে $1 রোজগার করেন না। এখনো পর্যন্ত এটা সত্যি, আমরা 5ম বৃহত্তম অর্থনীতি হতে পারি। এ নিয়ে আগেও বিতর্ক হয়েছে যে এই বৃহত্তম অর্থনীতি বাড়ছে আরে বহরে, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক লোকের মধ্যেই সেটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ভারতবর্ষের বেশিরভাগ জনতা বঞ্চিত এই বৃদ্ধি থেকে, এবং এটা এখনো পর্যন্ত সত্যি যে 72% বেশি ভারতবাসী দিনে $1 রোজগার করেন না। সেই ভারতে যে সংসদ তৈরি হলো, সেই সংসদে 93% সাংসদ কোটিপতি। আমাদের এখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা ছোট্ট পরিবর্তন হয়েছে, আমি শুধু সেইটুকু আগে মেনশন করে নিই। বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায়ের জায়গায় আমরা সুদীপ্তকে পেয়েছি এই আলোচনার এই পর্বে। সুদীপ্ত গুহ আমাদের সঙ্গে থাকবেন, বাকিরা রয়েছেন। এবং আমি প্রথমে আপনাদের এই প্রথম প্রাথমিক ডেটাটা দেখিয়ে নিতে চাই যে সংসদে এবারের 543 জন যে সাংসদ নির্বাচিত হয়েছেন, তার মধ্যে কোটিপতি সাংসদের সংখ্যা 504। 543 জনের মধ্যে কোটিপতি সাংসদ 504, 93% সাংসদ কোটিপতি। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, এই কোটিপতি সাংসদের যে বৃদ্ধির হার ভারতবর্ষের সংসদে 35% বৃদ্ধির হার ভারতবর্ষে কোটিপতি সাংসদের। আমি ডক্টর সরকারকে শুধু এই ব্যাপারে আপনার মতামত জেনে আমি ছেড়ে দেবো, আপনার রুগীর অপেক্ষা করছেন। ডক্টর সরকার, যে ভারতবর্ষের 72% বেশি মানুষ দিনে $1 রোজগার করতে পারেন না, সেই ভারতবর্ষে সংসদে বসে 93% কোটিপতি সাংসদ কি সুবিচার করতে পারবেন এই ভারতবাসীদের জন্য? পার্থ, এই জিনিসটা আমাদের একটা কি বলবো পরিশীলিত মনকে খানিকটা নাড়া দিলেও মনে রাখতে হবে যে সারা পৃথিবী জুড়ে তুমি কি পশ্চিমের দিকে চাও কি পূর্বের দিকে চাও, যে ডেমোক্রেসি ইজ অ্যান এক্সপেন্সিভ প্রসেস, ইটস আ ভেরি এক্সপেন্সিভ প্রসেস। তুমি যদি মোটামুটি বিলিয়নিয়ারের ক্যাটেগরিতে না পড়ো, তোমার ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে যত লোক দৌড়টা শুরু করে তার মধ্যে 80% লোক ছিটকে যায় কারণ তাদের পয়সা ফুরিয়ে গেছে বলে। তুমি যদি তোমার যখন ইউনাইটেড কিংডমের অবস্থা একেবারে হাঁড়ির হাল হচ্ছে, তখন ঋষি সুনাক প্রধানমন্ত্রী হলেন, যে কিনা কেবল বিলিয়নের নয়, যে 3 রকমের ট্যাক্স বেনিফিট এনজয় করে। তো এই ডিসপ্যারিটি সবসময় আছে। আর তুমি আমাদের কথাটা চিন্তা করে দেখো, এখন শোনা যাচ্ছে যে একটা ইনফর্মাল অ্যানালিসিস বেরিয়েছে যে টোটাল এক্সপেন্ডিচার তুমি যদি পার বুথ, তুমি পার ক্যান্ডিডেট ভাবো, যে টোটাল এক্সপেন্ডিচার পার ক্যান্ডিডেট ইন আ লোকসভা ইলেকশন, সেটা খুব অ্যাভারেজ পরিস্থিতিতে দাঁড়ালে সেটা নাকি 4-5 কোটি টাকার কাছে গিয়ে দাঁড়ায়। এবং সেখানে তোমার ইলেকশন কমিশন তোমাকে ভ্যালিড ভাবে অ্যালাউ করছে কত 70 লাখ টাকা না 80 লাখ। তাহলে তোমার যদি সেই কোমরের জোর না থাকে, বা তুমি একটা বিরাট পার্টির হয়ে দাঁড়াচ্ছ, যে বিরাট পার্টি তো মাথার উপরে যুদ্ধ করে পয়সা দিচ্ছে, তুমি বুঝতে পারছো যে আউটসাইড অফ দ্য ইলেকশন কমিশন অ্যালাউয়েন্স তোমাকে প্রায় ইলেকশন অ্যালাউয়েন্সের হোয়াইট মানি স্পেন্ডিং হচ্ছে সীমিত বিল।
সুতরাং যারা নিজেদের কোটিপতি বলেছেন তারা তো অত্যন্ত নিজেদের আন্ডার এস্টিমেট করছে। এই কোটিপতির মধ্যেও দে আর কোটিপতি মেনি টাইমস ওভার। তোমাকে তোমার অ্যালাউড হ্যাঁ, কোটিপতি এক্সপেন্ডিচার ইজ আন্ডারস্টেটমেন্ট। 15,000 কোটির মালিক আছেন, এমন সাংসদ আছেন যিনি 15,000 কোটির মালিক। হ্যাঁ, তুমি 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 সেটাতে তো সত্যি কথা বলতে 15,000 কোটিটা সাংঘাতিক কিছু নয়। লোকে লোকে এখন যে তুমি যদি চারিদিকে দেখো যে যারা যেখানে আমাদের একটা মানি মেটাবলিজম চলছে, এবং তুমি যদি ইলেকশনের ও ফাইন্যান্সিয়াল ফুটপ্রিন্ট গুলো দেখো, এই ফাইন্যান্সিয়াল ফুটপ্রিন্টে তো তুমি কোথাও সোশ্যালিজমের চিহ্ন মাত্র পাবে না। কারণ আমরা নাকি এবছর 10,000 কোটি টাকা খরচা করছি ইলেকশন। তুমি পার বুথ এক্সপেন্ডিচার দেখো, পার ক্যান্ডিডেট এক্সপেন্ডিচার দেখো, এবং এখনো যেরকম যেরকম কারণে অকারণে ইডি সিবিআই করা দরজায় করা নাড়ে, তো প্রতিটা ক্যান্ডিডেটের কাছ থেকে তুমি যদি এক্সপেন্ডিচার অনলি অন ফ্লেক্স প্রিন্টিং অ্যান্ড পাবলিসিটি ক্যাম্পেইন ধরো, তুমি মেটেরিয়াল দেখো, সেটাই তো তোমার বোধহয় তোমার অ্যালাউড এক্সপেন্সেস এর বাইরে চলে যাবে। সুতরাং এখানে ভনিতা করে কোনো লাভ নেই। কিন্তু আমি ওই- আমি ওই আপনি মন্ত্র ডক্টর করে- সরকার, আপনি যেটা মন্ত্র বলছেন করে দিয়ে সেটা এক দিয়ে ধরনের করার মতো election ইগনোরেবল লজিক আমি বলছি না, কিন্তু আমি বলছি কোথাও একটা খটকা লাগে যে দেশের 70-72% মানুষ দিনে 80 টাকা রোজগার করতে পারে না, সেই দেশের যদি পার্লামেন্টের এই চেহারা হয় তাহলে কি এটা মানে রাইটলি রিপ্রেজেন্টেড হয়? আমি সেই জায়গায় একটু সন্দিহান। তুমি তুমি যে কথাটা বলছো, তোমার কথার মধ্যেই তোমার উত্তরটা আছে, যে আমাদের বর্তমানে এই কস্ট ইন্টেন্সিভ গণতন্ত্রটা, তার মধ্যেই একটা এলিটিজম আছে। তোমার ব্যারিয়ারে তুমি নানান রকম রিজার্ভেশন করতে পারো, কিন্তু তোমার এলিটিজমটা আছে তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের। এখন সেটা তোমার চেহারায় হাবভাবে ফুটে ওঠে কিনা সেই ব্যাপারটা আলাদা কথা, বাট ইট ইজ এ রেস্ট্রিকটিভ এলিটিস্ট প্রসেস উইদাউট এ ডাউট। এক্স্যাক্টলি। বেশ, আমি 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 আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি অনেকটা সময় আমাদের দিয়েছেন। আমি আপনাকে আর আটকাতে চাই না, আপনার রোগীরা বসে রয়েছেন। আমি এবার অন্যদের কাছে এই বিষয়টা নিয়ে আসি। আমার কাছে আরো কিছু কিছু এই ব্যাপারেই, এই সংসদের এই কোটিপতি সাংসদদের নিয়ে ইন্টারেস্টিং ডেটা আছে, কিন্তু তার আগে বিশ্বজিৎ, আপনিও বিশ্লেষক হিসেবে আমার এই টেবিলে, আমি বারবার এই জায়গাটাতে আমার খটকা লেগেছিল বলে এই টেবিলে বিষয়টা তুলেছি যে 72% মানুষ এতটাই দরিদ্র। আমি তো 72% বলছি যারা হয়তো $1, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যিনি 10 টাকা রোজগার করেন, 15-20 টাকা রোজগার করেন, কিন্তু সাংসদ হতে গেলে যে ডেমোক্রেটিক প্রসেস, তাতে যে বিপুল সংখ্যক টাকা খরচা হয় নির্বাচনে, সেই ডিপ পকেট থাকলে তবে আপনি সাংসদের লড়াইতে লড়তে পারবেন। কোথাও কি চিন্তা ভাবনা করার সুযোগ আছে এই ব্যাপারে? গণতন্ত্র আমি এটা শুনতে আবশ্যিক পাচ্ছি না। শর্ত নয়, কিন্তু বাস্তব। তার কারণ গণতন্ত্রে রাজনীতি করাটা, সেটা যখন পেশায় রূপান্তরিত হলো, অর্থাৎ প্যাশন আর নেই, প্রফেশনে ট্রান্সফর্ম হয়েছে, তখন থেকেই প্রবণতা এসছে। আসলে সমস্যাটা কিন্তু সোশিও ইকোনমিক রুটের মধ্যে। আর্থসামাজিকভাবে ধনী এবং দরিদ্রের তফাৎটা দিন দিন বাড়ছে। সেই কারণে মূলধন উপরের স্তরের মানুষের কাছে জমা হচ্ছে এবং তারাই ডিসিসিভ ফ্যাক্টর বা নিয়ন্ত্রক হয়ে উঠছে। সেই কারণে একটা জিজ্ঞাসা বা লিমিটেশন তৈরি হচ্ছে। আমরা বারবার গণতন্ত্রকে সমালোচনা করি, এই উঁচুতলার মানুষ যারা, যাদের লাইফস্টাইল এরকম, তারা গ্রাসরুট লেভেলে মানুষের সুখ দুঃখ, দাবি দাওয়া, ডিজায়ার অ্যান্ড নিড, এগুলো বুঝবে কি করে? কিন্তু বিশ্বজিৎ, এখানে এই প্রশ্নটা আসে, আমি জাস্ট কাউন্টার করছি আপনাকে, যে আপনি কি ধরে নিচ্ছেন যে 1 কোটি টাকার মালিক হয়ে গেছেন তিনি উচ্চতলার লোক হয়ে গেছেন? অবশ্যই অবশ্যই 1 কোটি টাকার মালিক যদি তিনি তার বিজনেসের ভিতর দিয়ে হন, তার যে পেরিফেরি, সেই পেরিফেরিটা একেবারে গ্রাসরুট লেভেলে, আপনি যাদের কথা বলছেন 72% মানুষ যারা $1 উপার্জন করতে পারে না, যারা প্রতিদিন তাদের প্রতিদিন খরচটা আর্ন করতে পারে না, তাদের কথা বুঝবে কি করে? তাদের সমস্যা আর যারা আমরা মধ্যবিত্ত, তাদের সমস্যা আর 1 কোটির মানুষের সমস্যা এক নয়।
কারণ সমাজের মাঝখানে দাঁড়িয়ে যখন উন্নয়নের কথা বলা হচ্ছে, 1970 সালের পরে ড্যানিয়েল লার্নার যখন উন্নয়নকে ব্যাখ্যা করে দিলেন, উন্নয়ন মানে ব্যক্তির উন্নয়ন নয়, তার পরিবেশকে, তার চারপাশকে নিয়ে সামগ্রিকভাবে উন্নয়ন, তাহলে সেই চুইয়ে পড়ার নীতি বা ট্রিকল ডাউন থিওরি উপরের মানুষের কাছ থেকে আস্তে আস্তে চুইয়ে পড়বে। আমি একটু পার্থবাবু আপনার কাছে একটু সরাসরি এই প্রশ্নটা রাখতে চাই, যেটা কুণাল বাবু বলছিলেন, ডক্টর সরকার বলছিলেন, আপনারা মানে রাজনৈতিক দলগুলো কি এখন প্রার্থী বাছাই করার সময় দেখে নেন কত ডিপ পকেট? ইনফ্যাক্ট আমি দেখুন এই যে দল বদলুদের রাজনীতি, অর্জুন সিং গেলেন বিজেপিতে, এখানে এখন সুদীপ্ত রয়েছেন, তিনি টিকিট পেয়ে গেলেন, তিনি যখন নির্বাচন কমিশনকে তার সম্পত্তির পরিমাণ দিচ্ছেন সেদিকে নজর করলেই কি এর উত্তর পেয়ে যাব আমরা? কৃষ্ণ কল্যাণী হেরে গেলেন লোকসভা নির্বাচনে, আবার বিধানসভা নির্বাচনে তার জন্য টিকিট, জাস্ট এই জন্য যে তার কাছে সম্পদ আছে। মানে এই বিধানসভা বলুন, লোকসভা বলুন, এই পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফিসগুলো এখন কার কাছে কত টাকা তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আপনি কি পার্থতা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? আমি হ্যাঁ পার্থ আপনাকে বলেছি, পার্থ প্রতিম বাবুকে। হ্যাঁ, বিষয়টা হলো এরকম, আপনি কল্যাণীর উদাহরণ দিচ্ছেন, অর্জুন সিং এর উদাহরণ দিচ্ছেন, আপনি রামবাগের তৃণমূল, মিতালি বাগের উদাহরণ, মিতালি বাগ আইসিএফ কর্মী, 1 কোটির বহু নিচে তার আয়, সেও সাংসদ নির্বাচিত হয়েছে। এরকম আরো কোটিপতির নিচে অনেকেই লোক। এটা ঠিক যে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো থেকে প্রান্তিক মানুষরাও পার্লামেন্টে যান, রাজনৈতিক দল থাকা উচিত, কিন্তু কয়েক হাজার কোটি এ ধরনের সদস্য সংখ্যা আপনি একটু যদি তাকান তাহলে সেটা, তবে আমরা তৃণমূল সমস্ত সেগমেন্টের মানুষ সুযোগ আমাদের নেত্রী দেয়, সেটাই প্রতিফলিত করে। মনোরঞ্জন ব্যাপারে দেখুন আপনি মিতালি বাগের কথা বললেন পার্থ, খুব ইন্টারেস্টিং, মিতালি বাগের কথা আপনি বলেছেন, কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দেখাই। আমি দ্বিতীয় পরিসংখ্যানটা যেটা দেখাতে চাইছি, এবং সেই পরিসংখ্যান নিয়ে এখানে বিজেপি এবং কংগ্রেসের লোক প্রতিনিধিও আছেন, কোন দলে কত কোটিপতি সেই পরিসংখ্যান আমার কাছে রয়েছে। এই যে 543 জন টোটাল সাংসদ, আমি সব দল দেখাচ্ছি না, ধরুন বিজেপির 240 জন সাংসদ, তার মধ্যে 227 জন কোটিপতি, কংগ্রেসের 99 জন সাংসদ, তার মধ্যে 92 জন কোটিপতি, আর তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, তার মধ্যে 27 জন। ইনফ্যাক্ট পার্সেন্টেজের হিসেব করলে বুঝতেই পারছেন তৃণমূল সব থেকে এগিয়ে থাকবে। মিতালি বাগ অন্যতম ব্যতিক্রমী একটা নাম, যিনি কি বলবো দরিদ্রতম বলতে হবে সংসদে, কিন্তু এই 27 জনও তৃণমূল কংগ্রেসের, 29 জনের মধ্যে 27 জনই কোটিপতি। দেখুন, কোটিপতি বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সে তার সোর্সটা কি সেটা দেখার থেকে এবং কোটিপতি করতে গিয়ে যদি আমরা 1000 কোটি টাকা করি, তাহলে বা ঊর্ধ্বে কতজন আছে, 30 কোটি ঊর্ধ্বে কতজন আছে সংখ্যাটা দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেসের সংখ্যাটা কম করে নেমে যাবে 1 বা দিয়ে চলে। এটাই পার্থক্য। আপনারা দেখুন যে যারা সাংসদ বেশিরভাগই হলেও তাদের সংখ্যাটা 1 থেকে 5 কোটির ভেতর। এই পয়েন্টে একটু আগে আমি বিশ্বজিৎকে এই জন্য ক্রস করলাম যে বিশ্বজিৎ, আপনার কি মনে হয় যার পকেটে কোটি টাকা রয়েছে সে ইতিমধ্যেই সাধারণ বা দরিদ্র মানুষের স্তর থেকে নিজেকে উন্নত জায়গায় নিয়ে চলে গেছে এবং যোগাযোগ কমে গেছে? আমি সুদীপ্ত আপনার কাছে শুনি, বিজেপির 240 জনের মধ্যে 227 জন সাংসদ কোটিপতি, এর মধ্যে 5000 কোটির মালিক, 1000 কোটির মালিক বিজেপি সাংসদদের মধ্যে আছে। দেখুন, প্রথমে বলি যে কোটিপতি বলে যে কনসেপ্টটা আপনারা ভাবছেন, ধরুন আমাদের বেশি রিপিট হয়েছে 5 বছর 10 বছর, তাদের কোটিপতি হওয়ার, তারা যে স্যালারি পান সেক্ষেত্রে তাদের এটা একটা পয়েন্ট যে ধরুন কেউ যদি 10 বছর সাংসদ থাকে, তিনি যে পরিমাণ টাকা বেতন হিসেবে পাবেন তাতেই তিনি কোটিপতি হয়ে যেতে পারেন। দ্যাট ইজ অলসো আ পয়েন্ট। সুদীপ্ত, প্রথমে বলি, ধরুন আমি দমদমে বেশ কিছু পরিবারকে দেখাবো যারা রিফিউজি হিসাবে 1947 এসেছেন, আড়াই কাঠা বা 2.25 কাঠা জমি পেয়েছেন।
আজকে হাতে কোনো কাজ নেই, চা বেচেন এটসেট্রা, এরকম লোক প্রমোটারকে বাড়ি দিয়েছেন, 4টে ফ্ল্যাট পেয়েছেন। এবার এই যে 4টে ফ্ল্যাট পেয়েছেন, 4টে ফ্ল্যাটের হয়তো 2 ভাই মিলে পেয়েছেন, প্রত্যেক ভাইয়ের আপনি দেখবেন তাদের টোটাল ভ্যালুয়েশন যেটা, সেটা কিন্তু 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো তার এখানে আপনাদের যে ডেফিনেশন সম্পত্তির পরিমাণ, তাতে কিন্তু তারাও কোটিপতি, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু বোঝায় না যে তারা খুব বিত্তবান আপনি লোক যেটা বা সুদীপ্ত something। বলতে চাইছেন যে 1 কোটি টাকা আজকের দিনে আর এমন কি ব্যাপার, না। এটা আপনি বলতে চাইছেন, কিন্তু না, আপনি আমি- আবার সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন সেই 5-7% মানুষের ভেতরে। কিন্তু আমি বলছি 72% মানুষের কথা যারা দিনে $1 রোজগার করে না। তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করি, 72% মানুষ $1 রোজগার করে না, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? এটা তো ওপেন ডেটা, আপনি- ভারতবর্ষের আপনি খুলে ওপেন দেখান না। ডেটা। না, যদি $1 মানে আজকের দিনে যদি $85 টাকা হয়, তাহলে 30 দিনে সেই লোকটা আয় করে মোটামুটি 2500 টাকা। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি 2500 টাকায় আপনার অফিসে 2500 টাকায় যদি নাকি দেশের 72% লোক 2500 টাকার কম আয় করত, তাহলে আপনি আপনার অফিস বয় যে আছে তাকে 2500 টাকায় আপনি রিক্রুট করতে পারতেন। এটা সম্ভব না। এটা আমি বলছি, একসময় অর্জুন সেনগুপ্ত এই ধরনের একটা, আপনি সুদীপ্ত, আপনি আমি আপনাকে বলছি, যেদিকে বিতর্কটাকে নিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ না, না, আপনি শুনুন আপনি না। নিজে চারপাশে listen to me. আপনি নিজে চারপাশে গর্ত করছেন। আপনি ভুলে যাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারের তেজে আপনারা হেরে গেছেন। 12টা সিটে নেমে এসেছে বিজেপি, তার মধ্যে অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার কত টাকা দেয়? মাসে 1000 টাকা। 1000 টাকার জন্য যদি এতগুলো ভোট তৃণমূল কংগ্রেসের ভাগে গিয়ে পড়ে, আপনি এখানে বসে তর্ক করবেন যে $1 বেশি রোজগার করে মানুষ। আপনি পার হেড হিসেব করছেন। আপনি একটা পরিবারে একজন রোজগার করেন তার হিসেব করবেন না। আপনি ওই পরিবারে যে 4 জন আছে সেই 4 জনের হেড হিসেব করুন, তাহলে দেখবেন যে টাকাটা নেমে আসছে কোথায়। আপনি যদি আমাকে বলতে দেন তাহলে আমি বলবো, নইলে বলবো না। বলুন। আমি একটা শব্দ বলবো, তারপর আপনি আবার 3টে জিনিস যদি না, add আপনি করে যেভাবে দেন- ব্যাপারটা ব্যাখ্যা না, না, করলেন। ব্যাপারটা আমি নিশ্চয়ই আমি জেনে শুনে ব্যাখ্যা করছি। আমি উইথ কনভিকশন আমি বলছি কথাটা। আমি এই না যে আমি গণশক্তি পড়ে খবর বলছি এখানে। একসময় অর্জুন সেনগুপ্ত বলেছিল যে দেশে 20 কোটি টাকা, সেই নিয়ে যত কলকাতার দাশগুপ্ত সেনগুপ্ত আছে সবাই চেঁচামেচি শুরু করেছিল, হ্যাঁ 20 টাকার বেশি তাদের ইনকাম নেই। আমি তাদের বলেছিলাম যে আপনাদের বৈষ্ণবঘাটা পাটুলিতে নিচে যে কটা লোক কাজ করে তাদের আপনারা দেখান যে 600 টাকায় তারা চাকরি করে। এগুলো কতগুলো ইনফ্লেটেড ডাটা। আমি আপনাকে বলছি এটা হতেই পারে না। ভারতবর্ষের লোক আমি গরিব আপনাকে নেই। বলছি এই ডেটা আপনি এখনই আপনার সামনে আছে, আপনি গুগল সার্চ করে আপনি দেখান যে কোথায় লেখা আছে ভারতবর্ষের মানুষের পার আমি ক্যাপিটা আবার ইনকাম বলছি, কত এখন? আমি আবার বলছি, আপনি বের করে দেখান যে 72% মানুষ পার ডে, আপনি যে কথাটা বললেন আপনি বলুন না পার হেড ইনকাম কত ভারতবর্ষের আপনি বললেন কোট আনকোট 80 টাকা ইনকাম করে, কেউ 20 টাকা ইনকাম করে। আমি এরকম বলছি যদি অনেক হয়, মানুষ আছেন আমি যিনি এখানে 25 বলছি টাকা না, বেশি income আমি করেন। বলছি না, আপনি এখানে না, আপনি হিঙ্গলগঞ্জ আপনি যান। বিতর্কটাকে সংসদ থেকে সরিয়ে নিয়ে এসে ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন, এর বেশি কিছু করছেন না। কথাটা তো আপনি তুললেন, আপনি নিজের কথা এখন গিলে নিচ্ছেন। আপনি বলেননি এই কথাটা আপনি বলেননি। আমি তো বলছি মশাই, ভারতবর্ষে আপনি- 70-72% আপনি- মানুষ দিনে $1 রোজগার করে না। আরে মশাই- কিন্তু আপনি বিতর্কটাকে সংসদে রাখুন যে সংসদের 93% মানুষের পকেটে কোটি টাকা আছে। না, আমি সেটা রেখেছিলাম সংসদে, আপনি সেটাকে গুড়িয়ে 72-এ নিয়ে এসেছেন। তখন আমি 72-এ এসেছি। আপনি আরেকবার আমাদের যে কথা চলছে গত 10 মিনিটের কথা একবার রেকর্ড চালিয়ে দেখুন আপনি। আমি প্রথমে ওখানেই ছিলাম। আমি প্রথমে বলেছিলাম যে আপনি 1 কোটি টাকা যেটা বলছেন, যে মানুষের একটা দু কাঠা জমি আছে কলকাতার উপর বা একটা বড় শহরে, সেই লোকটাই কোটিপতি সেই সংজ্ঞা অনুযায়ী। কিন্তু 1 কোটি টাকার সম্পত্তি থাকা মানে সেই লোকটা কোটিপতি না। মানে যে অর্থে কোটিপতি আমরা 30 বছর আগে বলতাম, সেই লোকটা এমন দেখবেন রাস্তার ধারে সে চা বেচে, তার মাস চলে না। দ্বিতীয়ত আমি বলছি যে আপনারা যে বলছেন 72% মানুষ $1 পায় না, এই তথ্য সম্পূর্ণ ভুল। এক সময় আজ থেকে 20 বছর আগে আমি বুঝতে পেরেছি সুজিতবাবু, আপনার 2006 বক্তব্য- না, আমায় শেষ করতে দিন। আপনি শেষ করুন, এবার তো বাকিদের বলতে দিতে হবে। আপনার বক্তব্য হচ্ছে 10 বছর মোদী সরকার রাজত্ব করার পরে ভারতবর্ষের মানুষ এরকম হতেই পারে না যে ভারতবর্ষের মানুষ $1 কম রোজগার আমি করে। তাহলে 2006 এর ডেটা কেন দিলাম? বলুন শুক্রবাবু। 2006-তে আপনি নিজে আমাকে ডাকলেন, ডেকে কিছু বলতে দিলেন না, আমার কথাটা আপনি নিজে বললেন, ঠিক আছে? তাহলে ডাকার দরকার। সত্যিবাবু বলুন। আমি বলি আপনাকে, যেটা আলোচনার বিষয়বস্তু, অনেকে বলছেন যে 2 কাঠা জমি ছিল সেটাকে দিয়ে দিলাম প্রমোটারকে, 4 ভাই 4 জন পেলো। আলোচনাটা ইনার সিগনিফিকেন্সটা তা নয়। ইনার সিগনিফিকেন্সটা হচ্ছে এই এখনো ভারতবর্ষের প্রান্তিক মানুষের পার ক্যাপিটা ইনকামটা কত। আজকে যারা কোটিপতি তারা তাদের জ্বালা যন্ত্রণা দৈনন্দিন অভিজ্ঞতায় কি বুঝবে?
আজকে দমদমের কথা বলছেন, আজকে বনগাঁর ভেতরে ঢুকে যান, গোবরডাঙ্গার ভেতরে ঢুকে যান, বারাসাতের ইন্টেরিয়ারে ঢুকে যান, হৃদয়পুরে ঢুকে যান, দেখবেন যে এখনো একটা পরিবার ওই 50 থেকে 60 টাকা রোজগারি করে। আমার কথাটা তা নয়, গণতন্ত্রে যারা রিপ্রেজেন্ট করবে তারা কাদের কথা বলবে? সমাজটাকে তৈরি করতে গেলে ভারতবর্ষের মতো বৈচিত্র্যময়, আজকে যেখানে শতকরা 70 থেকে 75 জন মানুষ গ্রামে বাস করে, সেই জায়গায় মানুষের আজকে নিশ্চয়ই যেটা বলেছেন, আমি খুব ক্লিয়ারলি বলি, সম্পদটা কেন্দ্রীভূত আছে সার্টেন সেকশন অফ পিপলের হাতে। আজকে প্রত্যেক দিন প্রায় 64 শিশু অভুক্ত থাকে। কেন? এটা কেন হবে? আমরা না না, এটা আপনি শক্তিবাবু ভুলে যাচ্ছেন। 10 বছর নরেন্দ্র মোদী সরকার চলেছে এবং সেই জন্যই সুদীপ্ত বাবু মনে করছেন পার ক্যাপিটা ইনকাম এত নিচে হতে পারে না। আমি আপনাকে বলেছি, আমার রাজনৈতিক জীবনে দেখা সবচেয়ে, যদি এটা শুধু আমি নয়, অনেকেই বলেছেন, এবং নির্মলা সীতারামনের যিনি অর্থমন্ত্রী তার হাজবেন্ড বলেছেন, সবচেয়ে মানে অপদার্থ বলাটা ফিল্দি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, সবচেয়ে ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার। আচ্ছা, আমি ওই বিতর্কে যাব না, প্লিজ প্লিজ শক্তিবাবু। আর ইনফ্যাক্ট ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম, কত মানুষ দারিদ্র সীমার নিচে এখনো বাস করেন, এটাও আমাদের আলোচনার বিষয় ছিল না। আমি প্রাইমারিলি ফোকাস করেছিলাম পার্লামেন্টের ভিতরে যারা গিয়ে বসেছেন, এই নির্বাচনের পরে যারা পার্লামেন্ট কাঁপাবেন, তাদের যারা প্রতিনিধিত্ব করতে যান, তাদের আপনি যে পরিসংখ্যানটা দিয়েছেন যে 504 জন, তারা 93% তারা কোটিপতি। বাদবাকি যে ভারতবর্ষে আদমশুমারির যদি জনসংখ্যার ভিত্তি দেওয়া হয়, তাহলে প্রায় 140 কোটি ঊর্ধ্বের মানুষ, তারা কি করে বুঝবে তাদের দৈনন্দিন এক্স্যাক্টলি। আচ্ছা, আমি কিন্তু একই সঙ্গে শক্তিবাবু এটাও বলেছি যে কংগ্রেসের যে 99 জন নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে 92 জন কোটিপতি। আমি একদম শেষের সময় হাতে খরচ হয়ে গেছে অনেকটা শক্তিবাবু। আমার সে সাহসিকতা এবং মানসিকতা আছে। দল করি আমি, প্রফেশনালি নয়। আমি দলটাকে আমার প্রফেশন হিসেবে, যদি আমার দলের মধ্যেও থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। একটা কথা জেনে রাখুন, যদি ভারতবর্ষ চিহ্নিত করার কিছু নেই, দে আর অল লেবেলড, চিহ্নিত করে কি হবে? চিহ্নিত কি কারণে করতে হবে? হাত দেওয়ার যে ভারতবর্ষের যে ডিসপ্যারিটিটা আছে, যে মূল প্রশ্ন শক্তিবাবু, আমরা আশা করব যে তারা কোটি কোটির মালিক হতে পারেন, কিন্তু তারা যেন দরিদ্রতম মানুষটির চাহিদা আকাঙ্ক্ষা এগুলোর খবর রাখেন। আমি একটা জ্বালা যন্ত্রণাটা বলুন, আপনাকে আমি এক ফোঁটা ইন্টারাপ্ট শক্তিবাবু প্লিজ প্লিজ। আপনাকে আমি এক ফোঁটা ইন্টারাপ্ট। আচ্ছা শক্তিবাবু, আমি আপনাকেও থামাতে চাইবো কারণ আমার হাতে সময় কমে আসছে। আমি আর একটা ইন্টারেস্টিং ডেটা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, সাংসদদের সম্পদ সম্পর্কিত, কারণ ওটাই আমাদের এই অংশের আলোচনার ফোকাস ছিল। আমি একটু আগে আপনাদের জানিয়েছি কোন দলের, 3টে বড় দলের কথা বলেছি যারা আমাদের রাজ্যের পার্সপেক্টিভে, এবং নাম্বার যাদের বেশ আছে সংসদে। এরপরে আপনাদের বলতে চাই 10 কোটির বেশি মালিক, 10 কোটি টাকার বেশি মালিক এরকম সাংসদের সংখ্যা 227, দেয়ার মেজরিটি। 5 থেকে 10 কোটির মালিক এরকম সাংসদ 103 জন, 1 থেকে 5 কোটির মালিক এরকম সাংসদ 174 জন, 20 লক্ষ থেকে 1 কোটি মালিক এরকম সাংসদের সংখ্যা 35 জন, আর 20 লক্ষেরও কম এরকম সাংসদ আছেন মাত্র 4 জন। খুব ইন্টারেস্টিং ডেটা বিশ্বজিৎ, যে এই যে 4 জন যাদের রোজগার 20 লক্ষের কম দেখানো আছে, ইনকাম ঠিক নয়, সম্পদের পরিমাণ, তাদের মধ্যে পশ্চিমবাংলার 2 জন সাংসদ আছেন। একটু আগে আমরা শুনছিলাম পার্থবাবু মিতালি বাগের কথা বলছিলেন, উনি আছেন। আরেকজন সাংসদ সুদীপ্তবাবুর দলের, তিনি হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো। এই 2 জন সাংসদের সম্পদের পরিমাণ 20 লক্ষের কম। কিন্তু আবার সেই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে যাদের ধরুন 1 কোটির বেশি বা 10 কোটির বেশি সম্পদ, আমি তো আগেও বলেছি আবারও বলছি, 5000 কোটির বেশি মালিক এরকম সাংসদ রয়েছেন, তারা কি তাদের কনস্টিটিউয়েন্সির দরিদ্রতম মানুষটির ব্যথা যন্ত্রণা বুঝতে পারবেন, সঠিকভাবে তার হয়ে লড়াই করতে পারবেন? পার্থদা, এটা নির্ভর করে যিনি সাংসদ তিনি কি মানসিকতার, তিনি একেবারে গ্রাসরুট লেভেলে যাবেন কিনা, এটাকেই তো অ্যাডভান্টেজ বলা যেতে পারে। অর্থাৎ এই যে টাকাটা আছে, সরকারের কাছ থেকে টাকা না এলেও সাধারণ মানুষকে তিনি যদি সহায়তা করতে পারেন, সাহায্য করতে পারেন,
তার এই বিপুল পরিমাণ মূলধন থেকে, তাহলে সেটা একটা পজিটিভ বা ইতিবাচক অর্থে কিন্তু ব্যবহার করা হবে। রাজনৈতিকভাবে যারা এই ধরনের ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা কি 1 কোটির মালিক থেকে 10 কোটির মালিক হব এই স্বপ্ন দেখেই করেন না? তারা কি ওই 1 কোটি থেকে আমি 20 লক্ষ লোককে সাহায্য করবো ভেবে করেন? আমি প্রথমেই বলেছিলাম যে রাজনীতি এখন পেশায় রূপান্তরিত হয়েছে। রাজনীতিতে আমরা জানি যে গ্রাসরুট লেভেলে যখন কেউ প্রার্থী হন বা তার সঙ্গে যখন আশেপাশের লোকজন বলেন যে এই বিনিয়োগ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, দাদা প্রার্থী হয়েছে, বলছে কেন, এই লাভ কি? বলছে লাভ আগামী 5 বছরে। এই যে কনসেপশন, এই কনসেপশনটাই গণতন্ত্রের ক্ষেত্রে মারাত্মক। আসলে সোশ্যাল যে ডিসপ্যারিটিটা হয়েছে, যেটা শক্তিদাও বললেন, যে সোশ্যাল ডিসপ্যারিটিটা না ভাঙতে পারলে যে সাকসেসফুল ডেমোক্রেসি, সেখানে কিন্তু একটা অন্তরায় বা সীমাবদ্ধতা থাকবেই। একটা পয়েন্ট একটু আগে পার্থবাবু তুলেছিলেন যে একজন সাংসদ সারা বছরে যা মাইনে পান, 5 বছরে তিনি যা মাইনে পান, একজন কেউ যদি 15 বছর সাংসদ থাকেন তাহলে তো তিনি এমনি কোটিপতি হয়ে যাবেন। আমি পার্থবাবু এইভাবে কি ব্যাপারটা দেখতে পারি যে এরকম অনেক সাংসদই পুনর্নির্বাচিত হয়েছেন যারা এর আগে 5 বছর কেন 10 বছর বা ইতিমধ্যেই 15 বছর সাংসদ হিসেবে কাটিয়ে ফেলেছেন। ইনফ্যাক্ট এবারের নির্বাচনেতে এই ফল পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে নতুনরা রিজেক্টেড হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে এবং ভেটারেনরা রিইলেক্টেড হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে। সেই জন্যই কি সাংসদের এইরকম চেহারা যে এত মানুষ, প্রায় 93% সাংসদ কোটিপতি? না, বিষয়টা সারা ভারতবর্ষের প্রেক্ষিতে কার কি রকম ভাবে সম্পদ বেড়েছে এক লপ্তে বলাটা খুব আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি সেটা ঠিকই। সাংসদদের বেশিরভাগই আমার কর্মী ছিলেন, মানে একসঙ্গে আমরা ছিলাম। তাদের আয় কি সে সম্পর্কে থেকে শুরু করে প্রফেসর সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, এরা দীর্ঘদিনের ভেটারান সাংসদ, প্রায় কারো 25 বছর, 30 বছর, 20 বছর হচ্ছে। তারা একটির উপর হবে কোনো বিষয়। আমার একটা তথ্য খুব অবাক লাগছে, সাংসদ 5 বছর সাংসদ ছিলেন, তার আয় 20 লক্ষের কম কি করে হয়? এটা কিভাবে তিনি এই ইনকাম দেখিয়েছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। কারণ তিনি 2 লক্ষ টাকা করে স্যালারি পান, 5 বছরে তোর স্যালারি কোটির কাছে হয়েছে। তার তো সম্পদের ইনকাম সোর্স ইয়ারলি তাকে সেভাবেই দেখাতে হবে, তাহলে তার 2 লক্ষ করে হয়, এটা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু এই ডেটাটা তো ইলেকশন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন তার ভিত্তিতেই, এবং আরো ইন্টারেস্টিং হতে পারতো ডেটাটা যে কত কোটিপতিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছে। অর্থাৎ সব প্রার্থীদের যদি তালিকা করা যেত তাহলে এটা আরো, কিন্তু অতটা সময় আমাদের হাতে নেই। সুদীপ্ত, আপনাকে একবার আপনাকে এবং শক্তিবাবুকে ছোঁয়ার চেষ্টা করব, সামান্যই সময় বাকি আছে। আমি আপনার কাছ থেকে ওই পয়েন্টটায় এই উত্তরটা পাইনি, 1-2 লাইনে যদি হয় তাহলে ভালো। যে ধরুন একজন সাংসদের কত সম্পদ, এটা তাকে সাধারণ বা দরিদ্র মানুষ থেকে দূরে ঠেলে দেবে, নাকি তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন, অর্থাৎ ওই গরিব মানুষটির দাবি তিনি সংসদে রিপ্রেজেন্ট করতে পারবেন? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। মানে আপনি এই ব্যাপারে আপনার বক্তব্য? আমার কোনো ধারণা নেই হতে পারে, সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে বলি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন খাতে যে একজন পার্লামেন্টারিয়ান তার 7টা কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলির যদি মনে করেন সার্বিকভাবে যে মানুষের সুখ দুঃখের, সেটা জল প্রকল্প বলুন, পরিশুদ্ধ পানীয় জল বলুন, বিদ্যুৎকরণ বলুন, সড়ক বলুন, তাদের কাছে পৌঁছে দিতে পারেন মিনিমাম মানে এমপ্লয়মেন্ট জেনারেট করে, সেটা ক্ষুদ্র হোক, মাঝারি হোক, বড় শিল্প হোক, এটা একটা যে কোনো পার্লামেন্টারিয়ান সে যদি প্রফেশনাল না হয়, সে যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তার কনস্টিটিউয়েন্সির মানুষের স্বার্থে করে, ডেফিনেটলি দেয়ার ইজ অ্যাম্পল স্কোপ। দেখুন, আমি এই প্রসঙ্গটা এই আলোচনার টেবিলে তুলেছিলাম কারণ এটা ডেটা হিসেবে আমার মনে হয়েছে খুব ইন্টারেস্টিং ডেটা, যে আমার সাংসদ কোটিপতি, তার সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি কিনা, আমার এলাকার সুযোগ সুবিধা তিনি আদৌ দেখছেন না, সেই কোটিটাকে 2 কোটি 5 কোটিতে নেওয়ার ব্যাপারে তিনি ব্যস্ত। এই বিতর্ক কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন নয়, ভারতবর্ষের রাজনীতিতেও আছে। যেটা সুদীপ্তবাবু বলছেন যে এই ধরনের আলোচনা কেন হবে, অর্থাৎ তিনি কত বড় লোক এটা কেন আলোচনার বিষয় হবে, কারণ তিনি জনপ্রতিনিধি, তিনি গণতন্ত্রে সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছেন। আপনি বলছিলেন যে এটা কি করে প্রশ্ন হয়। এনিওয়ে, আপনি একবার বাড়ি গিয়ে একবার রিপিট করে দেখুন, আমি কখন এই কথাটা বললাম। আপনি নিজের কথা
মানে আপনি একটা কনক্লুশন ড্র করতে চান আমার মুখ আপনি দিয়ে আপনি অদ্ভুত বললেন মানে যে এই প্রশ্নটা উঠবে কেন সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমিও বলছি যে এটা প্রশ্ন হিসেবে আমরা ঠিক রাখতে চাইনি, আমরা Absolutely বিশ্লেষণে ridiculous, যেতে মানে- চেয়েছি এবং দেখাতে চেয়েছি Absolutely যে এই ridiculous. নির্বাচনের ফলাফলে কত দিক থেকে ইন্টারেস্টিং তথ্য আমাদের সামনে এসছে, কত জায়গা থেকে সরিয়ে দেওয়া, নড়িয়ে দেওয়া এবং অনেক জল গড়িয়ে দেওয়ার মতো বিষয় এই নির্বাচনে 2024-এ ঘটেছে। এনিওয়ে, আজকে আমাদের হাতে সময় শেষ। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, সুদীপ্ত, পার্থবাবু এবং শক্তিবাবু, এই চারজন আমাদের সঙ্গে ছিলেন। ডক্টর সরকার আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ তাকেও। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আমাদের আজ সন্ধ্যার এই বিশেষ আয়োজন এই সময়। আপনারা দেখছেন NK টিভি বাংলা।